রেডি। এখানে বলছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তো একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, এটুকু বুঝলাম। আর এ ও বি এর মাঝে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, এতটুকু বুঝলাম। এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। এখানে আলাদা করে বলে দিছে যে জনি যাচ্ছে হচ্ছে সমবেগে, ওর বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ও বি অবস্থানের দিকে যাইতেছে। আর রনি আরেকজন, ও সমবেগে যাইতেছে না, ও হচ্ছে ইয়াতে যাইতেছে, ত্বরণে যাইতেছে। ভাই অঙ্ক আবার বুঝাইবা, মাথা খায়া যাইব তো। এটা পারবা? এটা করতে দিলে পারবা? না না ওটা না, আমি ওটা বলতেছি না, এই অঙ্ক করতে গেলে তো মাথা শেষ হয়ে যাবে। এরকম অঙ্ক, এরকম অঙ্কগুলো বুঝলে তো তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হবে, নাহলে তো এই এত চ্যাপ্টার। কঠিন অঙ্ক এটা, আমার তো বড় মাথা ঘুরেছে। পরে যে পরীক্ষা হলে এরকম কোন অঙ্ক আসে না, অনেক সহজ গুলো আসছে। এগুলো তো বোর্ডের কোশ্চেন, যে দেখতেছো না চট্টগ্রাম বোর্ড, বোর্ডে ওরকম সহজ কোশ্চেন আসে না, আবার তত কঠিন কোশ্চেনও আসে না, আবার চলেও আসে। যে দেখো এটাতে চলে আসছে চট্টগ্রাম বোর্ডে। তো ওটার জন্য এক করতে হবে আর কি। তো প্রথমে হচ্ছে ও শেষের দিকে বুঝে নাই, তো শুধু শেষের অংশটা বলবো আর কি। আগে তো হচ্ছে কি কি বলছে ওটা দেখে ইয়ে করে নিতেছি, নোট করে নিতেছি। তারপরে এখানে আরেকটা, এই দুটা ঘটনা ঘটছে, রনির বেগ আর জনির বেগ দিয়ে দিছে। তারপরে কি হয়েছে, বি অবস্থানে পৌঁছানোর পরে রনি আবার বি থেকে এর দিকে যেতেছিল, বি থেকে এর দিকে যেতেছিল, তখন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে। এগুলো হচ্ছে উদ্দীপকের মধ্যে বলছে, এর বাইরে উদ্দীপকে কিছু বলে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আনসার তো ছবি দিয়ে দিছি, আনসারের মধ্যে যাই। এখানে প্রথমে হচ্ছে আমরা এয়ার বেগ বের করছি, এটা তো হচ্ছে গ। প্রথমে আমরা হচ্ছে এ থেকে বি তে যাইতেছে রনি, এই যে এখানে লেখা আছে যে জিনিসগুলো উদ্দীপকে বলছে, রনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি তে যাইতেছে, জনি 15 মিটার পার সেকেন্ড বেগ, আর 2 মিটার পার সেকেন্ড ত্বরণে বি তে যাইতেছে। তো এখানে আমরা প্রথমে দেখবো রনির কত সময় লাগছে এ থেকে বি তে যেতে, ঠিক আছে? তো এখানে আদি বেগ দিয়ে দিছে, রনির হচ্ছে আদি বেগ, আচ্ছা আমি এখানে রনির লিখছি, জনির হবে। আচ্ছা, রনির আদি বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এরপরে ত্বরণ আমরা পাইছি 2 মিটার পার সেকেন্ড, সরণ পাইছি 1 কিলোমিটার। কিলোমিটারে আমরা হিসাব করতে পারবো না, মিটারে নিয়ে গেছি 1000 মিটার। তারপর এখান থেকে সময় বের করছি। আমাদের এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যেটাতে সরণ, ত্বরণ, আদিবেগ তিনটা ইউজ হবে, বুঝতে পারছো? তো ওটার জন্য আমরা প্রথমে কি করছি, এই সূত্রটা নিয়েছি। এই সূত্রটার মধ্যে সরণ ইউজ হয়, আদিবেগ ইউজ হয়, কিন্তু একটা জিনিস ইউজ হয় না, ওটা হচ্ছে ত্বরণ। এখানে কোনো ত্বরণ নাই, এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এখানে কোনো ত্বরণ নাই, যার কারণে যে সময়ের মানটা আসবে ওটা অ্যাকুরেট হবে না, বুঝতে পারছো? যেমন এখানে মান আসছে কত, 133 সেকেন্ড। 133 সেকেন্ড আনসার হবে না, কারণ হচ্ছে আমরা ত্বরণ হিসাব করি নাই, আমরা শুধু বেগ হিসাব করছি, দূরত্ব হিসাব করছি। ত্বরণ যেহেতু হিসাব করি নাই, এই আনসারটা ভুল হবে। তো এরপরে আরেকটা সূত্র নিছি যেটা ত্বরণও আছে, ওটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে সরণ আছে, আদিবেগ আছে, ত্বরণও আছে, ঠিক আছে? এখানে এটা কি কিভাবে সমীকরণ সমাধান করছি এটা বুঝতে পারছো? ইমেল বুঝছো তো? এই যে এখানে ইয়া করে কিভাবে একটা 25 আর একটা -40 দুইটা মান বের হয়েছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ যেহেতু দুইটা মান বের হবে। তো সময়ের ক্ষেত্রে আমরা জানি সময় সব সময় পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয় না। তো এই কারণে -40 বাদ দিয়ে দিছি, 25 সেকেন্ড নিছি। এখন ও বিতে যেতে 25 সেকেন্ড লাগছে, কিন্তু উদ্দীপক আরো একটা কথা বলছে। ও আচ্ছা, উদ্দীপক তো এখানেই। আচ্ছা, উদ্দীপক আবার বলছে কি, ও এ থেকে বিতে গিয়ে আরো 30 সেকেন্ড ওয়েট করছে, মানে বিশ্রাম করছে আর কি, যেহেতু 1 কিলোমিটার পথ ও হাঁটছে, তো হেঁটে কিছুক্ষণ বিশ্রাম নিছে, এই 30 সেকেন্ড বিশ্রাম নিছে। তো 25 যেটা ওর সময় লাগছে বিতে যাইতে আমরা পাইছি এই 25 সেকেন্ড, ওই 25-এর সাথে আরো 30 যোগ করছি, টোটাল হয়েছে 55 সেকেন্ড। এখন আমরা দেখবো কি বলছে, ওদের কখনো দেখা হয় কিনা। এ থেকে রনিও যেতেছে, জনিও যেতেছে, দুইজনের বেগ ভিন্ন। তো রনি এ থেকে বিতে গেছে, গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে যদি জনিও এ থেকে বিতে চলে আসে, তাহলে ওদের মাঝে দেখা হবে, ঠিক আছে না? কিন্তু যদি ও এ থেকে বিতে না আসে, তাহলে হচ্ছে দেখা হয়নি। তো আমরা দেখবো কি, এই 55 সেকেন্ডের মধ্যে রনি
কত দূর পথ গেছে। তো রনি যেহেতু সমবেগে যাইতেছে, সমবেগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এস সমান বিটি, এটা মুখস্থ। কারণ কি, সমবেগে যখন যায় তখন একটা বস্তু ত্বরণ থাকে না। সমবেগে গেলে, সরি, সমবেগে যখন যায় একটা বস্তু তখন ওর বেগ সমান। আমরা জানি বেগ যদি সমান হয় তাহলে ওর ত্বরণ থাকে না। যেমন এটাকে আর একটু এভাবে দেখানো যায়, উদাহরণস্বরূপও দেখানো যায় মুখস্থ না বলে। যখন তুমি একটা গাড়িকে দেখছো 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে ওর বেগ হচ্ছে ধরো 40 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তুমি আবার 40 সেকেন্ড পরে দেখছো, তখনও দেখতেছো 40 মিটার/সেকেন্ড। তাহলে আমরা ওর ত্বরণ বের করব। ত্বরণ কি, 20 সেকেন্ড পরে যেটা আসছিল ওটাকে ধরলাম ইউ আদি বেগ, আর 40 সেকেন্ড পরে যেটা ওটাকে ধরলাম ভি শেষ বেগ। তাহলে আমরা কি জানি, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে না? তাহলে ভি হচ্ছে এটা, ইউ হচ্ছে এটা, 40 বিয়োগ 40 আর নিচে হচ্ছে টি। টি হচ্ছে 20 থেকে 20, 20 আর 40 যোগ করলে 60। তাহলে উপরে 40 থেকে 40 গেলে 0, 0/60। কোনো কিছুকে, শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়, ঠিক আছে? তো এই যে দেখো এর ত্বরণ আসতেছে 0। এর মানে হচ্ছে যখন একটা বস্তু সমান বেগে থাকে ওর বেগের পরিবর্তন হয় না, যেটা আছে ওটাই থাকে, তখন হচ্ছে ওর ত্বরণ থাকে না, ত্বরণ 0 থাকে। এই কারণে তখন আমরা সূত্র ব্যবহার করি এস সমান ভিটি। বুঝতে পারছো? তো এখানে আমরা এস সমান ভিটি দিছি। ভি তো আমরা জানি, ভি কোশ্চেনে দেয়া ছিল ওর বেগ, ওটা কোশ্চেনে এই উদ্দীপকে বলে দিছে ও কত ইয়াতে যাইতেছিল। তো এটা কাটতেছে না কেন? এই যে এখানে বলে দিছে ওর হচ্ছে সমবেগে 10 মিটার/সেকেন্ড, এই যে 10 মিটার/সেকেন্ড। তো আমরা বেগ বসাইছি, আর রনি যে সময় লাগে ওটা বসাইছি। এই দুইটা বসানোর পরে আমরা দেখছি ও কতটুকু যায়। তো ওটা পাইছি হচ্ছে কত, 550 মিটার। টোটাল দূরত্বটা ছিল 1 কিলোমিটার, ঠিক আছে না? তো এর মানে হচ্ছে ও যাইতে পারে নাই, ও মাঝখানে কোথাও ছিল। এই যে মাঝখানে পুরোটা 1 কিলোমিটার, এই মাঝখানে কোথাও ছিল। এটা বুঝতে পারছো? হুম হ্যাঁ বলছি। মাঝখানে কোথাও ছিল। তো ইয়া ছিল এখানে, কি জানি, ক্যামেরাতে দেখাই। ওদের নাম পরে থেকে দেখা হয়েছে। হ্যাঁ ওটাই তো, ওটা দেখা হয়েছে কিভাবে। প্রথমে হচ্ছে, যে রনি, রনির আমরা দেখছি এ থেকে বিতে যেতে কতক্ষণ লাগে। তো আমরা এ থেকে বি যেতে কতক্ষণ লাগে ওটা আমরা সমীকরণ দিয়ে সমাধান করে দেখছি 25 সেকেন্ড লাগে, ঠিক আছে? 25 সেকেন্ড লাগে কার, রনির। এখন আমরা দেখবো 25 সেকেন্ডের, ও তো এ থেকে বিতে গিয়ে আরো 30 সেকেন্ড অপেক্ষা করে, মানে যে এই পয়েন্টে এসছে, এসে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিছে, কে, এই যে রনি। তো ওই 25 সেকেন্ডের সাথে আরো 30 সেকেন্ড যোগ করব, টোটাল ও বি পয়েন্টে ছিল এই 55 সেকেন্ড, ঠিক আছে না? কে, এই যে রনি, এই বি পয়েন্টে টোটাল কতক্ষণ ছিল, 25 সেকেন্ড ও যাইতে লাগছে, আর 30 সেকেন্ড ও অপেক্ষা করছে, ওটা কোশ্চেনে বলা আছে। তো যেহেতু অপেক্ষা করছে, ও তো কোনো দিকে চলে যায়নি, ও এখানেই ছিল। তাহলে এখানে টোটাল লাগছে 55 সেকেন্ড। আমরা দেখবো 55 সেকেন্ডে জনি যে আছে ও কি বিতে চলে আসে নাকি। তো আমরা দেখছি যে ও আসে নাই, ও 550 মিটার গেছে, এটা পুরোটা হচ্ছে 1000 মিটার, ঠিক আছে? এর মানে হচ্ছে ও মাঝখানে কোথাও ছিল। অঙ্কটা যদি এতটুকু থাকতো, এই অংশটা না দিত যে 30 সেকেন্ড অপেক্ষা করে ও আবার বি থেকে এর দিকে যাইতেছে, তাহলে আমরা বলতাম যে ওদের মাঝে কখনো দেখা হয়নি, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু এটা দিছে, বি থেকেও আবার এই দিকে আসতেছে, এইখান পর্যন্ত চলে আসছে, এই সাইড থেকে এখান পর্যন্ত চলে আসছে, আর এই দিক থেকে এদিকে আসতেছে, তাহলে এই দিকে যাইতেছে, এই দিকে আসতেছে, একটা টাইমে তো দেখা হবে, ঠিক আছে না? দুইজন এই দিক থেকে বাম থেকে ডানের দিকে যেতেছে, এই ডান থেকে বামের দিকে যেতেছে, তো একটা সময় তো দেখা হবে ওদের, হবে কি না? তো কোন সময় দেখা হবে আমাদের ওটাই বের করতে বলছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ধরবো যে এ তো বিতে আছে, কে, রনি হচ্ছে বিতে আছে, আর জনি হচ্ছে এখানে মাঝখানে একটা জায়গায় আছে, ঠিক আছে? মাঝখানে একটা জায়গায় আছে। তাহলে এই যে রনি, ও ধরলাম এখানে আসার পরে, এই পয়েন্টটাতে আসার পরে, বি থেকে এই পয়েন্টটাতে আসার পরে দেখছে যে জনিও এখানে, কারণ জনিও তো এখান থেকে এদিকে আসতেছে, ঠিক আছে না? তখন ওদের সাথে দেখা হয়েছে। তো ধরলাম ও বি থেকে এক্স দূরত্ব গেছে। এক্স কেন বলতেছি, কারণ আমরা জানি না কতটুকু দূরত্ব, ঠিক আছে?
এখানে আমরা বলছি যে বি থেকে রনি এক্স দূরত্ব যাওয়ার পরে জনির সাথে দেখা হয়েছে। জনি কতটুকু দূরত্ব গেছে? ও তো এখান পর্যন্ত গেছে 550 মিটার, ওটা আমরা হিসাব করে বের করছি, এই যে এখানে দেয়া আছে। এটা আছে তোর না কেন? এই যে এখানে দেয়া আছে 550 মিটার রনি গেছে, ঠিক আছে? তো 550 মিটার ধরলাম এখান থেকে বাকি পথটা কতটুকু? পুরোটা হচ্ছে 1000, পুরোটা হচ্ছে 1000, ও গেছে 550। আবার রনি যতটুকু দূরত্ব এদিকে চলে আসবে ওই দূরটা তো ওকে আর যাইতে হবে না, ঠিক আছে না? এখানে তো ওর সাথে দেখা হয়ে গেছে, ওই দিক থেকে আসতেছে এখান পর্যন্ত আসবে। এখানে রনির সাথে দেখা হলো, ও তো আর এদিকে যাবে না, যাবে? হ্যাঁ, তাহলে এই যে ও যতটুকু পথ চলে আসছে এতটুকু ওটা আমরা বাদ দিব 1000 থেকে। 1000 হচ্ছে টোটাল দূরত্ব, 1000 থেকে 550টা বাদ দিব। তারপর হচ্ছে রনি যে দূরত্ব আসছে ওটাও বাদ দিব এক্স। তাহলে কি হইতেছে? 1000 থেকে 550 গেলে 450, 450 মাইনাস এক্স। এটা কি বুঝতে পারছো? হুম। তো এখন আবার দেখি, এই শেষের দিকে চলে আসছি। তো এখানে ওটাই দেখাইতেছি যে দূরত্ব 450 মাইনাস এক্স পর রনি ও জনির একসাথে দেখা হবে, ঠিক আছে? তো রনির ক্ষেত্রে দেখলাম আমরা যে ওর বেগ তো হচ্ছে 5, আমরা কোশ্চেনে পাইছি। তো ও তো সমবেগে যেতেছে না, বিতে আসার পরে ও সমবেগে এর দিকে যাইতেছে। তো এচ সমান বিটি, সমবেগের ক্ষেত্রে যে সূত্র ওটা বসাই দিছি, এখানে বি এর মানটা 5 বসাই দিছি। তো একটা মান আসছে এক্স সমান 5t। আমরা এই সমীকরণটাকে আর কিছু করতে পারবো না, এই জন্য দেখে দিছি। তারপরে জনের হিসাব করছি। জনের ক্ষেত্রে ওর দূরত্ব বাকি আছে এই যে 450 মাইনাস এক্স। এটা কিভাবে হয়েছে? 550 মিটার হচ্ছে ও দূরত্ব চলে গেছে, আর এক্স হচ্ছে ও যায় নাই, এক্স হচ্ছে রনি গেছে, মানে আরেকজন যে উপরে দেখতেছ যে রনি, ও গেছে এক্স, আর এ তো এক্স যায় নাই, তাহলে ওর থেকে এক্সটা বিয়োগ করে দিতে হবে। তো 450 থাকে আর মাইনাস এক্স। এখন এখানে আমরা ওই যে আগের যে সমীকরণ পাইছি ওটার মধ্যে যে মানটা আছে এচ সমান ভিটি, তো ওটা আমরা এখানে বসাই দিব। বসাই দিলে 450 মাইনাস এক্স, এখানে কি হইতেছে? মাঝখানে আরেকটা পৃষ্ঠা ছিল মেবি। না না না, ঠিক আছে। এখানে যে ভি আছে, বি এর মধ্যে আমরা ভি এর মান বসাইছি, আর এস এর মধ্যে আমরা জনের দূরত্বটা বসাইছি। এই যে জনের দূরত্ব 450 মাইনাস এক্স, ওটা এখানে বসাইছি, বুঝতে পারছো? এস এর মধ্যে জনের দূরত্ব, আর এখানে এস যেটা আছে ওটার মধ্যে বসবে হচ্ছে রনির দূরত্ব। রনির দূরত্ব হচ্ছে এক্স, কারণ আমরা ওটা জানি না ও কতটুকু দূরত্ব গেছে। এই যে এই পয়েন্ট থেকে কতটুকু দূরত্ব এখানে আসছে ওটা আমরা জানি না, তো আমরা ওটাকে ধরছি এক্স। এক্স ধরে তাহলে এস এর জায়গায় এক্স বসাই দিছি, তাহলে এক্স সমান 5t। 5 কি ওর বেগ, আর এক্ষেত্রে জনির বেগ হচ্ছে 10, এই কারণে বির জায়গায় 10 বসাইছি। আর এস এর জায়গায় ওর দূরত্ব হচ্ছে 450 মাইনাস এক্স। কেন? টোটাল দূরত্ব 1000, ও 550 মিটার অলরেডি পার করে ফেলছে। আবার রনি যে দূরত্বটা পার করছে ওটা ওকে আর পার করা লাগবে না। এই যে এখানে যদি ওরা চলে আসে তো এটুকু পথ তো আর ওর যাওয়া লাগবে না। ক্যামেরাতে দেখাই, এই যে ও এতটুকু পথ চলে আসছে, এতটুকু পথ হচ্ছে 550 মিটার। তারপরে এই দূরত্বটা ওর আসতে হবে। রনি এদিক থেকে এদিকে আসতেছে, রনি যে পথটা এখানে অতিক্রম করতেছে ওর তো এটা করা লাগবে না, কারণ ওর তো এখানে দেখা হয়ে যেতেছে। ওর কি আরো এদিকে যাওয়ার দরকার আছে? হ্যাঁ। তো এই দূরত্বটা কত? আমরা এক্স ধরছি, তো আমরা এই দূরত্বটা ওর থেকে কাটে দিব, কারণ কি ওর এই দূরত্বটা যাওয়া লাগবে না, ঠিক আছে? তো ওটাই করছি আমরা এখানে, যে 1000 টোটাল দূরত্ব, ও 550 মিটার অলরেডি পার করে আসছে, তো ওটা বাদ দিয়ে দিছি, 450 হয়েছে। আবার রনি যে দূরত্বটা গেছে ওটা ওর যাওয়া লাগবে না, তো ওটাও বাদ দিয়ে দিতেছি। বাদ দেওয়ার পরে ওর যে সরণ ওটা আর এখানে বসা দিছি, বি এর মান বসা দিছি। এখান থেকে আমরা ক্যালকুলেট করছি, এই যে ক্যালকুলেট করছি, করার পরে
5t 450 মাইনাস এক্স ছিল, ঠিক আছে? 450 মাইনাস এক্স, এক্স এর মধ্যে এই যে একটা সমীকরণে আমরা মান পাইছি, এই মানটা বসে দিছি, ঠিক আছে? এটার হচ্ছে রনির থেকে সমীকরণ থেকে আমরা পাইছি আর কি, x সমান 5t। ওই 5tটা x এর বদলে বসাই দিছি, তারপরে মাইনাস 5t দিয়ে গিয়ে প্লাস 5t হয়ে গেছে, তারপরে 450 এর সাথে 15 ভাগ হয়েছে, তো আমরা t পাই গেছি। তো আগের সময় ছিল 55 হচ্ছে কি, এই যে এ থেকে বি তে যেতে ওর যত সময় লাগে, কার? রনির। এই যে এ থেকে বিতে যেতে 25 সেকেন্ড লাগে, তারপরে 30 সেকেন্ড ও হচ্ছে বিশ্রাম নেয়, টোটাল 55 সেকেন্ড। 55 সেকেন্ড হচ্ছে এই যে বিতে যায়, বিতে যাওয়ার পরে আবার এই দিকে আসে, তো ওই আসতে যে সময়টা ওটা আমরা বের করছি, ওটা হচ্ছে 30 সেকেন্ড। তো আগে 55 সেকেন্ডের সাথে এই 30 সেকেন্ড যোগ করে টোটাল টাইমটা আমরা পাই গেছি, যে ওরা যাত্রা শুরু করার 85 সেকেন্ড পরে ওদের দেখা হবে, একেবারে যাত্রা যখন প্রথম থেকে আমরা শুরু করছি তখন থেকে। তো এতটুকু দিলে আনসার হয়ে যাবে। তারপরে আবার কত দূরত্ব পার করলে ওটাও দেয়া যাবে। যেমন আমরা যে টাইমটা পাইছি, টাইমটা যদি এখানে একটা সমীকরণের মধ্যে বসাই দিই, এখানে টি আছে না, x সমান 5t, টির জায়গায় যদি আমরা 85 বসাই দিই, তাহলে আমরা গুণ করে x এর মান পাই যাব, ওই দূরত্বটা হচ্ছে ওরা পার করার পরে ওরা দেখা করতে পারছে। তবে দূরত্ব না, শুধু সময় বলে দিলেও হবে। বুঝতে পারছো? এখন কোন জিনিস আনক্লিয়ার আছে হিমেলের? আচ্ছা, এটা হচ্ছে যে জানার পরীক্ষা তো শেষ হবে কিবারে বললা? কি বলে, বৃহস্পতিবারে। আচ্ছা, তো পরীক্ষা শেষ হওয়ার পরে এই অধ্যায়টা আমরা শেষ করব, তোমাদেরকে এটা করতে দিব। বুঝতে পারছো? বৃহস্পতিবার, হ্যাঁ অঙ্ক। বৃহস্পতিবার তো তাহলে দেরি আছে, এই সপ্তাহের শেষে। আচ্ছা, অঙ্ক করতে দিবা কবে? এই যে তোমার পরীক্ষা শেষ কবে? বৃহস্পতিবারে হবে বললে না? রবিবারে? হ্যাঁ, তাহলে এই যে তখনই একদিন করতে দিব। তো এই কারণে বলছি যে কোনো আনক্লিয়ার কিছু থাকলে বলো। এই অঙ্কগুলো যদি বুঝো তাহলে হচ্ছে পরে এই অধ্যায়টা টোটালি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এই কারণে বললাম আর কি। আচ্ছা, তো এটা গেল, ফিজিক্স গেল। ফিজিক্সের আর একটা লেকচার লাগবে তোমাদের শেষ করার জন্য, ওই দ্বিতীয় অধ্যায়টা শেষ করার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখি একটি ঝুড়িতে 10টি লাল, 12টি সাদা, 8টি কালো মার্বেল আছে। একটি ঝুড়িতে 10টি লাল, তাহলে লাল আছে হচ্ছে 10টি, তারপরে সাদা আছে 12টি, কালো আছে 8টি। আগে কি কি প্রত্যেকটা অঙ্কের সাধারণ হিসাব হচ্ছে আগে কি কি জিনিস দিয়ে দিছে এগুলা দিয়ে এগুলা নোট করে ফেলবা, কারণ নাহলে পরে সমস্যা হবে। আরেকজন কি বলছে, কোন একজন লোকের সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/3, এবং ঢাকা হতে, আচ্ছা সিলেট হতে ঢাকা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/3, আর ঢাকা থেকে রংপুর যাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/4। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে কি বলছে, কতে বলছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লেখো। ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো। এই জিনিসটা কি তোমাদের দেখানো হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, এমনি কিছুটা নলেজ মানে আসছে আর কি, কিছু বিষয়। আচ্ছা, হিমেলের তো মনে হয় টোটালি নাই নাকি? আচ্ছা, তো শুরুতে তাহলে দেখাই, আমরা যে ছক্কা খেলতাম, ছক্কা খেললে ছক্কার মধ্যে কি কি থাকতো? এক থাকতো, মানে এক তো এইভাবে থাকতো, দুই থাকতো এইভাবে, 4, 5, হ্যাঁ মানে হ্যাঁ 1 2 3 4 5 6, ঠিক আছে না? এই 6টার বাইরে কোনো রেজাল্ট পাওয়া সম্ভব না, শূন্য পাওয়া সম্ভব না, আবার 7 পাওয়া সম্ভব না, ঠিক আছে না? তো আমরা এখান থেকে কয়টা রেজাল্ট পাইতে পারি? 6টার বেশি পাবো না। আবার হেড আর টেল হচ্ছে, ধরো ওই কয়েন আছে না, কয়েনের এক পাশে হচ্ছে মুজিব আর এক পাশে শাপলা, দুইটা সাইড থাকে। কয়েনের কখনো 3টা সাইড তুমি পাবা না,
ঠিক আছে না, দুইটা সাইডই পাবা। তো একটাকে বলা হয় হেড মানে মাথা, আর একটাকে বলা হয় টেল মানে লেজ, বুঝতে পেরেছো? এটা স্বাভাবিক জিনিস। তো মানে এখানে রেজাল্ট পাওয়া যাবে দুইটা, হেড আর টেল। তো এখানে যেটা বলতেছে, আমার মোবাইলে চার্জও নাই। তো এখানে যেটা বলতেছে একটা ছক্কা এবং কি একটা মুদ্রা নিক্ষেপ করা হলো, ঠিক আছে? তো প্রথমে কোনটা নিক্ষেপ করা হয়েছে? প্রথমে হচ্ছে ছক্কা নিক্ষেপ করছে, এরপরে কোনটা নিক্ষেপ করছে? এরপরে একটা মুদ্রা নিক্ষেপ করছে, ঠিক আছে? তাহলে নমুনা ক্ষেত্র মানে কি কি রেজাল্ট আসবে ওটা তোমাকে দেখাতে হবে আর কি। তো এই যে এখানে যেটা লিখছে এইভাবে লিখবা, একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে? প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। তো আমি এটা বুঝাই দিই কিভাবে এটা হয়েছে। একটা ছক্কা থেকে 6টা রেজাল্ট আসে, এখানে দেখো ছক্কার পিঠ লেখে এখানে 6টা রেজাল্ট দেখাইছে। রেজাল্টের মধ্যে আছে, কই যাইতেছে, রেজাল্টের মধ্যে আছে 1, রেজাল্টের মধ্যে আছে 2, রেজাল্টের মধ্যে আছে 3, রেজাল্টের মধ্যে আছে 4। এগুলো অবশ্য পেন্সিল দিয়ে দেখাবা, ঠিক আছে? তাহলে হচ্ছে সুন্দর হবে। আবার ওই দুইটা দুই ভাগে হবে, হ্যাঁ হ্যাঁ, সবার প্রথমে যেহেতু বলছে ছক্কা, এ কারণে সবার আগে হচ্ছে তুমি ছক্কার হিসাব করবা। ছক্কার ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা হতে পারে, ঠিক আছে না? আবার ইয়াপরে ছক্কা আছে। হ্যাঁ, এটা হচ্ছে একবার ছক্কা নিক্ষেপ করছে, একবার ছক্কা নিক্ষেপ, তারপর মুদ্রা নিক্ষেপ, ঠিক আছে? এখন মুদ্রা নিক্ষেপ করলে আমরা মুদ্রার ক্ষেত্রে পাই হেড, হেডের প্রথম অক্ষর এইচ, আর পাই টেল, টেলের প্রথম অক্ষর এইচ টি, ঠিক আছে? তো এই যে আমরা পাইতে পারি কি, ধরো প্রথমে ছক্কা মারছি, ছক্কা লুডু মারছি, 1 উঠছে, এরপরে 1 উঠার পরে আমরা আবার মুদ্রা মারছি, মুদ্রা মারলে হেডও উঠতে পারে, টেলও উঠতে পারে, ঠিক আছে না? তো এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। কয়টা রেজাল্ট হলো? 2টা রেজাল্ট, ঠিক আছে না? প্রথমবার 1 উঠছে, তারপরে 1 উঠার পরে মুদ্রা নিক্ষেপে একবার হেড উঠছে আর একবার টেল উঠছে। তো এখানে একটা রেজাল্ট হচ্ছে 1H আর একটা রেজাল্ট হচ্ছে 1T। এটা কি বুঝতে পারছো? এবার 2 এর ক্ষেত্রে দেখি যে 1 উঠে নাই, আবার উঠছে 2, ঠিক আছে? আচ্ছা 2 উঠছে, তারপরেও তো হেড উঠতে পারে, টেল উঠতে পারে, যে কোনটা উঠতে পারে। তাহলে এখানে রেজাল্ট কি? 2H 2T, ঠিক আছে না? বাকিগুলোর ক্ষেত্রেও বুঝতেছো, এটা 3T হবে, এরপরে 3H হবে, এরপরে 4H হবে, 4T হবে, এরপরে 5H হবে, 5T হবে, এরপরে 6H হবে, 6T হবে, আর কিছু হবে না। কারণ লুডোতে 1 থেকে 6 পর্যন্ত আছে, আর প্রত্যেকটার ক্ষেত্রে হেড আর টেল শুধু 2টা করে আছে। তো আমরা এগুলো এঁকে ফেলি। 3 ক্ষেত্রে হেড আসে, 3 ক্ষেত্রে টেল আসতে পারে, 4 ক্ষেত্রে হেড আসতে পারে, 4 ক্ষেত্রে টেল আসতে পারে, 5 ক্ষেত্রে হেড আসতে পারে, 5 ক্ষেত্রে টেল আসতে পারে, 6 ক্ষেত্রে হেড আসতে পারে, এর ক্ষেত্রে টেল আসতে পারে। এখানে হেড আগে রাখলে টেল পরে রাখলে এটা হচ্ছে দেখায় আর কি, কারণ এভাবে দেখতে সুন্দর। তুমি যদি টেলও আগে দাও, হেড পরে দাও, তাহলে সমস্যা নাই, কিন্তু দুইটা যদি এভাবে হেড দিয়ে দাও তাহলে হচ্ছে সমস্যা। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি বললা যে একটা মুদ্রার এই পাশে যদি হেড আসে, ওই পাশেও হেডই আসবে, এটা কি সম্ভব? একটা সাইডে মুজিব আর একটা সাইডেও মুজিব, এটা তো সম্ভব না। দুটা পিঠ ভিন্ন রকম থাকবে। তো একটা হেড হলে আরেকটা কি হবে? টেল। একটা হেড হলে আরেকটা টেল, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা আমরা দেখছি একটা, আরো ভিন্ন হতে পারে। তোমার এটাতে তো বলছে কি আগে ছক্কা নিক্ষেপ করছে, তারপরে মুদ্রা নিক্ষেপ করছে, ঠিক আছে না? এখন যদি বলতো আগে মুদ্রা নিক্ষেপ তারপরে ছক্কা নিক্ষেপ, তাহলে কেমনে করতা বলো তো দেখি, কার আইডিয়া আছে? এক্ষেত্রে কি হয়েছে, আগে মুদ্রা নিক্ষেপ করছে, আগে ছক্কা নিক্ষেপ করছে, ঠিক আছে না? আগে ছক্কা নিক্ষেপ করছে, তারপরে মুদ্রা নিক্ষেপ করছে। যদি এমন হইতো আগে ছক্কা না নিক্ষেপ করে আগে মুদ্রা নিক্ষেপ করতো, তারপরে ছক্কা নিক্ষেপ করতো, তাহলে কেমন হতো? এমনই কি হইতো? না, কেমন হতো দেখি বলো তো? প্রথমে দুটো হইতো হেড টেল, এরপরে হেডের মধ্যে 6টা হইতো, টেলের মধ্যে 6টা। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই শুনতে চাইতেছিলাম। তো এটা জাস্ট ড্র করে দেখাই দিই, এইটা ওরকম জটিল কিছু না, এটা হচ্ছে ইজি 10 মার্ক আর কি।
কিছু না পারলেও এটা থেকে আনসার করতে পারবা। আচ্ছা, তো হিমাল যেটা বলছে ওটাই, আগে যেহেতু মুদ্রা নিক্ষেপ করছে আগে হেড টেল আসবে, ঠিক আছে? এটা একটু বড় করে দিবা, কারণ হচ্ছে এই হেড থেকে 6টা শাখা বের হবে। তো একটা হেড এখানে দিলে আর একটা টেল এখানে দিবা, বুঝছো তো? এটা পেন্সিল দিয়ে দিবা। ছক্কার পিঠটাও এখানে রাখবা, একটু সুন্দর করে রাখার চেষ্টা করবা। আমি তো দেখাইতেছি দেখে ওরকম। মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, মাঝখানে রাখবা, সৌন্দর্যের জন্য আর কি, এমন না যে নাম্বার কাটবে। তো এখান থেকে হেড থেকে কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এই টেল থেকেও 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, আর 6 আসতে পারে, ঠিক আছে? এটাকে মাঝখানে রেখে একটু সুন্দরভাবে দেখাবা। তো এইরকম আর কি। আবার তোমাকে বললো প্রথমবার মুদ্রা নিক্ষেপ করছে, তারপরে আবার মুদ্রা নিক্ষেপ করছে, ঠিক আছে? তাহলে কি হবে? এটাকে আরেক ভাষায় বলা যায়, এটা একটা রকম, আরেকভাবে বলা যায় 2বার মুদ্রা নিক্ষেপ করা। 2বার মুদ্রা নিক্ষেপ করা, ওটাও সেম জিনিস বোঝায়। 2বার মুদ্রা নিক্ষেপ করা মানে হচ্ছে একবার মুদ্রা নিক্ষেপ করছো, তারপরে আবার মুদ্রা নিক্ষেপ করছো। আবার এটা তো বুঝতেছই, তাহলে কি হবে দেখি বলো তো? মানে মানে এবার আর ছক্কা নাই। নিক্ষেপ করলে হেড টেল হবে, হ্যাঁ, দুইটা হবে। এরপরে হেডের মধ্যে আবার দুইটা হবে, হেড টেল আর টেলের মধ্যে আবার দুইটা হবে। হ্যাঁ, এটাই। এই জিনিসটা দেখছো, এত জটিল কিছু না। বুঝতে পারছো তো? প্রথমে একবার নিক্ষেপ করছে, হয়তো হেড আসবে না হলে টেল আসবে। তারপরে আবার নিক্ষেপ করছে, তখন হেডও আসতে পারে, টেলও আসতে পারে, ঠিক আছে না? এখান থেকে এই টেল থেকে একবার নিক্ষেপ করলে আবার হেডও আসতে পারে, টেলও আসতে পারে, ঠিক আছে? এরকম আর কি। আবার যদি বলতো পরপর 2বার লুডু নিক্ষেপ করছে, মানে ছক্কা নিক্ষেপ করছে, তাইলেও কি হতো এখন গেস করতে পারতেছো না? অনেক বড় হবে। তারপরে দেখাই, যেমন ধরো ছক্কা এতটুকু লিখলাম, এখান থেকে এই যে 1, এই যে 2, তারপরে কি এই যে 3, এই যে 4, এই যে 5, তারপরে কি হ্যাঁ 6। এবার প্রত্যেকটা থেকে আরো 6টা, 1, 2, 3, 4, হ্যাঁ 5, 6, ঠিক আছে না? সবগুলো আবার 6 করে দিতে হবে। হ্যাঁ 1, 2, এবার বুঝছো তো? সবগুলোর এভাবে 6টা করে হবে, আর দেখাইতেছি না, মেইনলি বুঝছো তো? এটাই আর কি। তো এরকম যত কোশ্চেনই আসুক, তাহলে এখন থেকে তো পারবা। হ্যাঁ, এখানে যেটা করছে একবার ছক্কা নিক্ষেপ করছে, যেটা আগে বলবে আগে ওটা করতে হবে। যেমন একটি ছক্কা ও একটি মুদ্রা, যেহেতু আগে ছক্কার কথা আছে, তো আগে তুমি ছক্কার 1 থেকে 6 আঁকি ফেলবা, তারপরে মুদ্রার হেড টেল আসবে। এখন যদি 2বারই ছক্কা হয়, তাহলে প্রত্যেকবারই একের পরে আবার 1 থেকে 6 আসবে, আবার 2 থেকে 6 আসবে, এইভাবে আসবে। বুঝতে পারছো? তো এটা গেল। এবারে নমুনা ক্ষেত্রগুলো দেখাবে। এই যে দেখো 1h, 1t, 2h, 2t, এগুলা কি? এই যে এখানে 1 আছে, 1 এর সাথে h, হ্যাঁ এটাই, প্রত্যেকটা আলাদা হবে, ঠিক আছে? টোটাল কয়টা আছে এটার সাথে আবার হ্যাঁ, ওটা বলে দিতে হবে। যেমন এখানে দেখো টোটাল কয়টা পাইছে, টোটাল হচ্ছে এখানে 12টা আছে, ঠিক আছে? এই সাধারণ হিসাব, কারণ হেড টেল হচ্ছে থাকে কয়টা? 2টা, আর ছক্কায় 6 কয়টা থাকে? 2টা, 6টা। তো 6 আর 6 দুগুণে কত? 12। তো 12টা নমুনা ক্ষেত্র হবে। 1h, 1t, 2h, 2t, এভাবে 6h, 6t, তো টোটাল 12টা। এখন এই কোশ্চেনটা শেষ হয় নাই, বলছে ছক্কায় 6, মানে যে এই যে 6, ছক্কায় 6, আর হচ্ছে মুদ্রায় টেল, এই যে টেল, এটা আসার সম্ভাবনা কত? তো এটা তো একবারই আসতে পারবে। 12টা ঘটনার মধ্যে একটাই হচ্ছে 6টার মধ্যে 6 আসবে, আর হেড টেলের মধ্যে টি আসবে। এটা 12টার মধ্যে একটা ঘটনা না? হুম। এর থেকে তো বেশি আসা সম্ভব না। যদি বলতো হেড টেল 2টাই, তাহলে আমরা বলতাম যে দুই রকম আসতে পারে, 6 আসার পরে হেড আসতে পারে, 6 আসার পরে টেল আসতে পারে, 2টা ঘটনা। কিন্তু এখানে বলছি শুধু টেল আসবে, তো 6ও আসছে, টেলও আসছে, এটা শুধু একবারই হবে, ঠিক আছে? ছক্কায় 6 আছে, হেড টেলের মধ্যে টেল আছে, তো একবার হলে 12/1। টোটাল ঘটনা করছে 12টা, 12/1 হচ্ছে ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা। বুঝতে পারছো? এখন যেটা আরো বিভিন্ন ভাবে বলা যায়, যেমন বললো ছক্কায় জোড় সংখ্যা,
ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এখন জোড় সংখ্যা কোনটা? 2 আছে, 4 আছে, 6 আছে, ঠিক আছে না? আবার 2 থেকে 2টা আছে, হেড টেল আছে, 4 থেকে হেড টেল আছে। তাহলে এখানে 6টা ঘটনা, 1 3 5 বাদ দিলে থাকে 2 4 6। তো সবগুলা মিলে যেহেতু 12টা, 1 3 5 বাদ দিলে 2 4 6 থাকে 6টা। তো তখন তো 12/6, মানেও তো 2/1। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ছক্কায় 6 এবং মুদ্রাটি আসার সম্ভাবনা 1/12। হুম, আবার একটু বলবো এটা লাইনটা। আচ্ছা আমি ইয়াতে দেখাই। তোমার এখানে আগের পেজে আসো তো। এখানে আমরা কি দেখছি? প্রথমে ছক্কা নিক্ষেপ করছে, 1 থেকে 6 আসছে, ঠিক আছে তো? তারপরে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা ঘটনা। এই যে আরেকটা কালি দিয়ে দেখাই। এই তোমার প্রথমে ছক্কা নিক্ষেপ করছে, 1 আসছে, তারপরে হেড টেলের মধ্যে কি দুটোটা আসবে নাকি একটা আসবে? একটা না? হ্যাঁ একটা, এই যে হেড আসলো, কারণ মুদ্রার তো একটা পিঠ আসবে, দুটোটা পিঠ তো আসবে না। একবার করছো হেড আসছে, আরেকবার করলে আসতে পারে কি টেল, ঠিক আছে না? তো এখানে কয়টা ঘটনা? 2টা ঘটনা, ঠিক আছে। এরপর এটার ক্ষেত্রে হয়তো এবারে 1 আসে নাই, 2 আসছে, 2 আসার পরে হয়তো হেড আসছে, না হলে টেল আসছে। তো এখানে একটা ঘটনা, এখানে একটা ঘটনা, 2টা ঘটনা। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে 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 প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বের করছি, ঠিক আছে। টোটাল আমরা পাইছি হচ্ছে কয়টা? 12টা পাইছি, ঠিক আছে। এখানে আবার ঘটনা ঘটে হয়েছে 12টা টোটাল। কিভাবে তুমি এটা এভাবে একে দেখতে পারবা যে 1 আসছে, হেড আসছে একটা ঘটনা, 1 আসছে, টেল আসছে আরেকটা ঘটনা, 2টা, ঠিক আছে, 2টা ঘটনা। তারপরে 2 আসছে, এইচ আসছে, 3টা ঘটনা, 2 আসছে, টেল আসছে, 4টা ঘটনা, 3 আসছে, এবারে 3 এসে হেড আসছে। এভাবে 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ঘটনা ঘটতে পারে তুমি একবার ছক্কা আর একবার মুদ্রা নিক্ষেপ করলে। এটা বুঝতে পারছো? এখন বলছে কি, তোমার ছক্কায় 6 আসবে, এই যে ছক্কায় 6 আসলো, ঠিক আছে। তারপরে টেল আসছে, এটা কয়বার ঘটনা ঘটছে? মানে ছক্কায় 6 আর টেল আসছে, এটা কয়টা ঘটনা? 12। মানে 12টা ঘটনার মধ্যে এটা কয়টার সাথে মিলে? আচ্ছা 6 6 এবং মুদ্রা হচ্ছে টি, শুধু একটা ঘটনার সাথে মিলে না। তাহলে এটা আসার সম্ভাবনা কত? টোটাল এখানে আছে 12টা, 12টার মধ্যে ছক্কায় 6 এবং হেডটেলের মধ্যে টেল আসার সম্ভাবনা হচ্ছে একটা, 12টার মধ্যে শুধু একটা, যেটা আমি গোল করে দিছি। তাহলে এই যে 12/1, এটা হচ্ছে টোটাল ছক্কায় 6 এবং হেডটেলের মধ্যে টেল আসার সম্ভাবনা। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে ক এর অঙ্ক গেছে। কতে এরকম একটা অঙ্ক থাকবেই, বোর্ডেও থাকতে পারে। তো এখানে বলছে যে ওটাই নিক্ষেপ, প্রথমে 1 থেকে 6 আসছে, ওগুলা একে দেখাইছে, প্রত্যেকটা থেকে হেড টেল আসছে, ওটা একে দেখাইছে। তারপরে টোটাল ঘটনা কতটা হয়, ওই যে প্রত্যেকটা লাইন তুমি নিবা 1H 1T 2H 2T 3H 3T, এভাবে করে সবগুলা শেষ পর্যন্ত যাবা। যেহেতু লুডু ছক্কা, তাহলে 6 এর বেশি যাবে না, আর যেহেতু মুদ্রা হেড টেলের বেশি যাবে না, তো 6H 6T এতটুকু হবে। তো টোটাল কমা কমা দিয়ে লিখবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে, এটাকে বলে নমুনা ক্ষেত্র, ঠিক আছে। তো পরে বলবা যে টোটাল বিন কয়টা পাইছি আমরা, পয়েন্ট 12টা পাইছি। এখন আমাদের বলছে ছক্কায় 6 আর মুদ্রায় টেল পাওয়ার সম্ভাবনা কত? তো ছক্কায় 6 আর মুদ্রায় টেল শুধু একটা ঘটনাই পাই, এই যে 6T। তো ওটা হচ্ছে টোটাল 12টার মধ্যে একটা ঘটনাই মিলে, যার কারণে হচ্ছে যে ওটা বলছে নমুনা ক্ষেত্র 6T একটা ঘটনা, অনুকূল নমুনা বিন্দু। মানে আমরা পাইছি, ওরা যেটা বলছে ছক্কায় 6 আর মুদ্রায় টেল, এরকম আমরা পাইছি একটা। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে পুরোটা ভাগ একটা, পুরোটা হচ্ছে 12/1। আচ্ছা আচ্ছা, এই তাহলে এই কটা গেল, এটা হচ্ছে কয়ের আনসার। আমি এর সাথে আরো কিছু জিনিস দেখাইছি, যেমন যদি বলতো পরপর 2বার মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তাইলে এখন পারবা না, এখানে আর ছক্কা আসবে না। পরপর 2বার ছক্কা নিক্ষেপ হলো, তাইলেও পারবা, এখানে মুদ্রার পিঠ যেটা ওটা আর আসবে না, শুধু ছক্কার পিঠ 2বার আসবে, 1 থেকে 6টা শাখা বের হবে, ঠিক আছে না?
হুম, আবার যদি বলতো প্রথমে মুদ্রা নিক্ষেপ করছে তারপরে ছক্কা, তাহলে আগে আসতো হেড টেল, তারপরে হেড টেল থেকে শাখা বার হতো, হেড থেকে 6টা বার হতো, টেল থেকে 6টা বার হতো। হুম। বুঝতে পারছো হিমেল, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আবার আমাদের খ বলতেছে, এই যে কতে কিন্তু আমাদের যেটা কোশ্চেনে বলছে উদ্দীপক দিছে, ওই উদ্দীপকের কিছুই কাজে লাগে নাই, ঠিক আছে না? এটা এখন লাগবে। এখন লাগবে, হ্যাঁ, এখন আমরা এগুলা নিয়ে কাজ করব। এটা হচ্ছে সম্ভাবনা। ধরো তোমারে বললাম যে কিরকম বলা যায়, আচ্ছা কোশ্চেন দেখি। মোবাইলে চার্জও কম, চার্জ লাগায় করা যায়, মোবাইল আবার বাস্ট হয়ে যায় নাকি? ফাস্ট হবে কেন? ইলেকট্রিক্যাল জিনিস তো, আর মোবাইল আমি অলরেডি, যদি চার্জে লাগাই মোবাইল টিপতে থাকি, খবর থাকে না। না এটা তো মোবাইলের সমস্যা হয়, সফটওয়্যার এগুলোর ক্ষতি হয়। ও আচ্ছা। মোবাইল গরম হয়ে যায় না যে সময় চার্জে রাখাই করো, মোবাইল হিট হয়, মানে হচ্ছে যে ও এখন সবসময় গরম হয় না, মাঝে মাঝে গরম হয় আবার হয় না। হুম। আচ্ছা আমরা এত দেখি, এখন আমাদের খতে আসছি। কথা বলতেছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমাদের কি এখানে মার্বেল কি কি বলে দিছে, যে 1 নাম্বার উদ্দীপক 10টা হচ্ছে লাল, ঠিক আছে, এরপরে সাদা হচ্ছে 12টা, হুম, তারপরে কালো হচ্ছে 8টা। এখন আমাদের বলছে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলো, ঠিক আছে, সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা কত? ফার্স্টে সবগুলো যোগ করে এরপরে হলো যে একটা একটা করে বিয়োগ করছে। হুম, আচ্ছা এখানে কি হয়েছে ওটা ইয়া করি। প্রথম হচ্ছে যতগুলো মার্বেল আছে লাল সাদা কালো ওগুলা মিলে আমরা যোগ করে হিসাব বের করে ফেলছি। ওরা কোশ্চেনে বলছে হচ্ছে পরপর প্রতিস্থাপন না করে মানে কি, ওই জিনিসটা আগে বলি। এখানে টোটাল 10টা লাল মার্বেল আছে, 12টা সাদা, 8টা কালো, তো টোটাল মার্বেল আছে 30টা, ঠিক আছে, মার্বেল আছে এখানে টোটাল 30টা। তো বলছে পরপর 4বার মার্বেল নেওয়া হয়েছে, হুম, পরপর 4বার মার্বেল নেওয়া হয়েছে, তাহলে সবগুলা মার্বেল মানে যে 4টাই নেওয়া হয়েছে ওই 4টা মার্বেলই কালো হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, বলছে তবে প্রতিস্থাপন মানে কি, প্রতিস্থাপন না করে, যেমন হচ্ছে তোমার এখানে 30টা মার্বেল আছে, তুমি একটা নিছো, ঠিক আছে, বা 4টা মার্বেল আছে, প্রতিস্থাপনের মানে আসলে মানে কি? ওটাই বলতেছি ধরো তোমার কাছে 4টা মার্বেল আছে, তুমি একটা নিয়ে নেওয়ার পরে দেখতেছো যে ওটা কালো নাকি, দেখলা যে কালো, ঠিক আছে, তারপর ওটা দেখে আবার রেখে দিছো, ঠিক আছে, এর মানে হচ্ছে তুমি প্রতিস্থাপন করছো, মানে একটা মার্বেল নিয়ে নিছো, ওটা আবার রেখে দিছো, এর মানে তুমি প্রতিস্থাপন করছো। অনেকটা ইগনোর টাইপের। হ্যাঁ, অনেকটা ইগনোর টাইপের। না আচ্ছা আমি বলি, তোমার এখানে 4টা মার্বেল আছে না, দেখা দিল না, হ্যাঁ, দেখো আবার সেটা না মানে দেখা দিল, মানে তো ইগনোরের মতো অনেকটা মানে দেখা ইগনোর না, এখানে ইগনোর যেটা বলতেছো ওটা তো মানে এই অঙ্কের সাথে কিভাবে যেতেছে আমি বুঝতেছি না। এখানে ধরো 4টা মার্বেল থেকে আমি একটা মার্বেল নিছি, ঠিক আছে, তাহলে 4টা মার্বেল থেকে একটা মার্বেল নেওয়ার, যে কোনো একটা মার্বেল নেওয়ার সম্ভাবনা হচ্ছে 4/1। টোটাল হচ্ছে 4টা মার্বেল আছে, আমি 4টা থেকে একটা নিলাম, তো যে কোনো একটা নেওয়ার সম্ভাবনা হচ্ছে 4/1, ঠিক আছে না? বাকি মার্বেল আছে কয়টা? 4/3 মার্বেল এখনো রয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যদি প্রতিস্থাপন করলে তো 4টাই থাকতেছে, কারণ আমি একটা নিয়ে আবার রেখে দিছি। কিন্তু যখন আমি প্রতিস্থাপন করব না, তখন হচ্ছে একটা মার্বেল নিয়ে নিছি মানে আর এখানে 3টা মার্বেল আছে, এবার বুঝতে পারছো? ওটা আমি নিয়ে নিছি কিন্তু আবার রেখে দিছি মানে আবার প্রতিস্থাপন করে দিছি। প্রতিস্থাপন মানে কি,
একটা জিনিস স্থাপনা করা। প্রতিস্থাপন মানে আবার স্থাপন, মানে আগে একটা জিনিস নিয়ে নিছি, উঠে নিয়ে নিছি, তারপরে আবার রেখে দিছি, উঠে নিয়ে নিছি আবার রেখে দিছি। বুঝতে পারছো? এটাকে বলা হয় প্রতিস্থাপন করা। আর প্রতিস্থাপন করা না করা মানে কি, আমি একটা জিনিস নিয়ে গেছি তো আর দিই নাই। এটাকে সহজ ভাষায় বলতে পারো, তুমি একজন থেকে 10 টাকা নিছো, তারপরে আর ওকে ওই 10 টাকাটা দাও নাই, এর মানে তুমি প্রতিস্থাপন করো নাই। আর আচ্ছা। একজন থেকে 10 টাকা তুমি নিছো, তারপরে আবার দিয়ে দিছো, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে প্রতিস্থাপন করছো। বুঝতে পারছো? হুম, তো এই অঙ্কের ক্ষেত্রে প্রতিস্থাপন করা মানে এটা ধরে নিতে পারো যে ফেরত দেয়া, ঠিক আছে? হুম, আর না করা মানে ফেরত দেয় নাই। তো এখানে পরপর 4টা মার্বেল, 30টা মার্বেল ছিল, পরপর 4টা মার্বেল নেওয়া হয়েছে প্রতিস্থাপন না করে, মানে হচ্ছে একটা মার্বেল নেওয়ার পরে মার্বেল আছিল 29টা, আরো একটা নেওয়ার পরে হয়ে গেছে 28টা, আরো একটা নেওয়ার পরে হয়ে গেছে 27টা, আরো একটা নেওয়ার পরে হয়ে গেছে 26টা। প্রতিস্থাপন যদি করতো তাহলে একটা নেওয়ার পরে আবার রেখে দিছে, 30টাই থাকতো। আবার আরেকটা নিচ্ছে, দেখছে ওটা কি কালারের, দেখছে, দেখার পরে আবার রেখে দিয়েছে, আবার 30টা, এরপর আবার দেখছে, আবার রেখে দিয়েছে, আবার 30টা, আবার নিচ্ছে, আবার রেখেছে 30টা। পার্থক্যটা বুঝতে পারছো? হুম, হ্যাঁ। তো এখন আমাদের বলছে পরপর 4টা মার্বেল নেওয়া হয়েছে প্রতিস্থাপন না করে, মানে হচ্ছে যে একটা নেওয়ার পরে ওটা আর ওখানে ব্যাক করা হয়নি, ফেরত দেওয়া হয়নি। বুঝতে পারছো? হুম, তাহলে ওই মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা কত? পরপর 4টা মার্বেল নেওয়া হয়েছে এবং 4টাই কালো পড়ছে, এটা সম্ভাবনা কত? তো আমরা প্রথমে দেখি, টোটাল মার্বেল আছে, মোট মার্বেল 30টা। এখান থেকে আমরা কালো পাইছি হচ্ছে 8টা। তাহলে 30টা থেকে প্রথমবার